আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। এখন আমি ক্লাস নিব যুক্তিবিদ্যার একাদশ শ্রেণী, অর্থাৎ একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার ক্লাস। এর আগে আমি এই 2020-21 শিক্ষাবর্ষের প্রথম ক্লাস আমি নিয়েছি, তো এটা আমার দ্বিতীয় ক্লাস। তো আমার কাছে কিছু শিক্ষার্থী বইয়ের বিষয়ে জানতে চাইছিল ফোন করে, তো আমি দুই একটা বইয়ের কথা বলবো আজকে। যেমন তোমরা বই কিনতে পারো যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা কাজল ব্রাদার্স, কাজল ব্রাদার্স এই বইটা পড়তে পারো তোমরা, কাজল ব্রাদার্সের বই। আরো বই আছে যুক্তিবিদ্যা বিষ্ণুপদ, বিষ্ণুপদ সরকার। যুক্তিবিদ্যা আছে কার? গোলাম মুস্তফা। যুক্তিবিদ্যার বই প্রায় সবগুলো প্রায় একই, খুব একটা বৈচিত্র্য নাই। কেউ অনেক বিস্তারিত লিখেছেন, কেউ অনেক মূল কথাগুলো লিখেছেন। তো যে কোনো একটা বই পড়লেই হয়। বিষয়টা হচ্ছে আসলে যুক্তিবিদ্যাকে বুঝতে হয়। যুক্তিবিদ্যা মুখস্থ কোনো বিষয় নয়, যুক্তিবিদ্যা হচ্ছে বোঝার বিষয়। তো তোমরা কাজল ব্রাদার্সের বইটা দেখতে পারো, বিষ্ণুপদ সরকারের বইটা দেখতে পারো, গোলাম মুস্তফার বই, যে কোনো বই তোমরা পড়তে পারো। এটা হচ্ছে কাজল ব্রাদার্সের বই, এটা দেখতে পারো তোমরা। তো আমি আজকে আলোচনা করব পদ নিয়ে। পদের আলোচনা আমি শুরু করেছি অধ্যায় 3, শিরোনাম হচ্ছে যুক্তির উপাদান। যুক্তির উপাদান। তো আমরা জানি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। আর একটা যুক্তি গঠন করা হয় কয়েকটা যুক্তি বাক্য দিয়ে, আর একটা যুক্তি বাক্য গঠন করা হয় পদ দিয়ে। তাহলে পদের আলোচনা যুক্তিবিদ্যায় অপরিসীম। পদের আলোচনা যুক্তিবিদ্যার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদ নিয়ে। পদের ইংরেজি আমরা বলেছি এর আগে টার্ম। এই টার্মিনাস পদ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে আসছে। টার্মিনাস, টার্মিনাস আবার টার্মিনাল এর বিশেষণ। টার্মিনাল মানে হচ্ছে প্রান্ত বা সীমা। প্রান্ত বা
সীমা। আমরা আমরা শুনেছি বাস টার্মিনাল, টেম্পো টার্মিনাল, যেখানে এসে গাড়ি থেমে যায়, আবার যেখান থেকে কি হয় গাড়ি চলতে শুরু করে। তো টার্মিনাল হচ্ছে শেষ সীমা। তো টার্মিনাল, তাহলে টার্ম শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে আসছে। টার্মিনাস হচ্ছে টার্মিনালের বিশেষণ। টার্মিনাল মানে হচ্ছে প্রান্ত বা সীমা। যুক্তিবাক্যের এক প্রান্ত থেকে উদ্দেশ্য আর এক প্রান্ত থেকে বিধেয়, আর এই প্রান্তদ্বয়কে বলা হয় পদ। এক প্রান্তে বিধেয়, যেমন সব ফুল হয় লাল। এই যে ফুল এবং লাল, এই প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। মানুষ হয় মরণশীল। এখানে এক প্রান্তে মানুষ, আরেক প্রান্তে মরণশীল, আর এই প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। একটা যুক্তিতে দুইটা পদ থাকে, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। বিধেয় তাহলে প্রান্তদ্বয়কে বলা হয় পদ। এক প্রান্তে উদ্দেশ্য আর এক প্রান্তে বিধেয়, আর এই প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। পদের সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। বিশেষ করে তারা দুই মতে বিভক্ত হয়েছেন। পদের অর্থ দুই অর্থে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে আর ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে পদ কাকে বলে? সংকীর্ণ অর্থে পদ হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, তাকে বলা হয় পদ। যেমন ফুল হয় সুন্দর। এখানে ফুল এবং সুন্দর এই শব্দ দুটি যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, বিধায় এগুলো পদ। মানে সংকীর্ণ অর্থে একটা শব্দ তখনই পদ হবে যখন সেটা যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হবে। আর ব্যাপক অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে, তাকে পদ বলে। যেমন মানুষ, ফুল, চেয়ার, টেবিল ইত্যাদি। এগুলো যুক্তিবাক্যের কি হতে পারে? যেগুলো ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে কিংবা হতে পারে। যেমন মানুষ নয় দেবতা। তাহলে এটা মানুষ এবং দেবতা এরা কি হয়েছে? যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আর এগুলো এখনো হয়নি। এই উভয়গুলো হচ্ছে পদ, যেগুলো ব্যবহার হতে পারে এবং ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে। এগুলো এর আগেও আলোচনা হয়েছে, তারপরে আলোচনা করলাম। তাহলে দুই অর্থে পদ ব্যবহার, যারা সংকীর্ণ অর্থে, একটা ব্যাপক অর্থে। তাহলে ব্যাপক অর্থে এটাই হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে পদের সংজ্ঞা কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহার হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে, তাকে ব্যাপক অর্থে পদ বলে। শব্দ ও পদ। শব্দ কাকে বলে আর পদ কাকে বলে? শব্দ গঠন করা হয় বর্ণ দিয়ে।
শব্দ গঠন করা হয় বর্ণ দিয়ে, আর পদ গঠন করা হয় শব্দ দিয়ে। তাহলে একটা বাক্যে বিভিন্ন ধরনের শব্দ থাকে, একটা বাক্যে বিভিন্ন ধরনের শব্দ থাকে, কিন্তু সব শব্দ কিন্তু পদ নয়। আর যুক্তি বাক্যে পদ বলতে দুইটা পদকে বোঝায়, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। তাহলে পদ হচ্ছে বর্ণের সমষ্টি। আর শব্দ হচ্ছে বর্ণের সমষ্টি, আর পদ হচ্ছে শব্দের সমষ্টি। শব্দ বা শব্দের সমষ্টি। বর্ণ বা বর্ণের সমষ্টি। তাহলে বর্ণ বা বর্ণের সমষ্টি হচ্ছে শব্দ, আর শব্দ বা শব্দের সমষ্টি হচ্ছে পদ। একটা যুক্তি বাক্যে সব শব্দই কিন্তু পদ নয়, সব শব্দই পদ নয়। সব সব পদ শব্দ, সব পদ শব্দ, কিন্তু সব শব্দ পদ নয়। সব শব্দ পদ নয় কেন? সব শব্দই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না, এজন্য সব শব্দ পদ নয়, কিন্তু সব পদই শব্দ। শব্দ পদের অর্থ নির্দিষ্ট, পদের অর্থ নির্দিষ্ট, কিন্তু শব্দের অর্থ অনির্দিষ্ট। একটা পদ যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তখন সেই পদের অর্থ নির্দিষ্ট হয়ে যায়। আর শব্দ যতক্ষণ না পর্যন্ত কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু হচ্ছে পদ হতে, সের অর্থ নির্দিষ্ট হতে পারে না। তাহলে শব্দ ছাড়া পদ হয় না, শব্দ ছাড়া পদ হয় না। পদ মানে পদ হতে হলে আমাদেরকে শব্দ থেকেই আসতে হবে, শব্দ থেকেই আসতে হবে। একটা পদের দুইটা দিক। পদ, একটা পদের দুইটা দিক, একটা হচ্ছে তার পরিমাণের দিক, পরিমাণের দিক, আর একটা হচ্ছে তার গুণের দিক। একটা পরিমাণের দিক আর একটা গুণের দিক। পদের পরিমাণের দিককে বলা হয় ব্যক্তার্থ, ব্যক্তার্থ। আর গুণের দিককে বলা হয় দ্ব্যর্থার্থ। তাহলে পদের দুইটা দিক, একটা হচ্ছে পরিমাণের দিক আর একটা হচ্ছে গুণের দিক। যেমন
মানুষ একটা পদের নাম। মানুষ মানে পদের দুইটা দিক বলতে এটা হচ্ছে শ্রেণীবাচক পদ। শ্রেণীবাচক পদ, শ্রেণীবাচক পদের দুইটা দিক, একটা হচ্ছে পরিমাণের দিক আর একটা হচ্ছে গুণের দিক। যেমন মানুষ একটা পদ, মানুষ বলতে আমরা কি বুঝি? মানুষ বলতে আমরা বুঝি সব মানুষ। আবার মানুষ বলতে আমরা বুঝি বুদ্ধিবৃত্তি যোগ জীববৃত্তি। তাহলে যাদের বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি আছে তারাই মানুষ। আবার মানুষ বলতে আমরা বুঝি সব মানুষ। সব মানুষ মানে কি? যাদের হাত পা কিছুই নাই, হাত পা কিছুই না, দেখতেও পায় না, তারপরেও মানুষ আছে। কেন মানুষ আছে বলবো? যদি তাদের বুদ্ধিবৃত্তি থাকে বা জীববৃত্তি থাকে। এমনও মানুষ আছে যাদের দুই হাত দুই পা না, এরকম মানুষও আছে, দেখতে পায়। আবার দেখতে পাই যাদের চোখ নাই, দেখতে পায় না, হাঁটতে পারে না। তাহলে কি তারপরেও তারা কিন্তু মানুষ। তাহলে মানুষ হতে যা লাগে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। পদের এই পরিমাণের দিককে বলা হয় ব্যক্তার্থ, আর পদের এই গুণের দিককে বলা হয় জাত্যার্থ। তো জাত্যার্থ হচ্ছে পরিমাণের দিক আর ব্যক্তার্থ হচ্ছে গুণের দিক। যে পদের ব্যক্তার্থ থাকে তাকে বলা হয় ব্যক্তার্থ পদ, আর যে পদের জাত্যার্থ থাকে তাকে বলা হয় জাত্যার্থ পদ। ব্যক্তার্থ পদ ব্যক্তার্থ পদ ও জাত্যার্থ পদ। ব্যক্তার্থ পদ ও জাত্যার্থ পদ কি? যে পদে শুধু কি থাকে? ব্যক্তার্থ থাকে, পরিমাণ থাকে, গুণ থাকে না, শুধু সংখ্যা বোঝায়, গুণ বোঝায় না, সেটা হচ্ছে ব্যক্তার্থ পদ। আর যে পদের গুণ বোঝায়, সংখ্যা বোঝায় না, সাধারণভাবে কোনো পদ একই অর্থে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য। বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য তাকে বলা হয়, সেই বস্তু বা বস্তু সমষ্টির সংখ্যা বা পরিমাণে হচ্ছে ব্যক্তার্থ। যেমন মানুষ বলতে আমরা বুঝি কি? মানুষ বলতে আমরা বুঝি যে কতগুলো একটা শ্রেণীকে বুঝি, এটা সমগ্র মানুষকে বোঝায়, অতীত বর্তমান ভবিষ্যৎ সব মানুষকেই বোঝায়। আর জাত্যার্থ বলতে বোঝায় কোনো ব্যক্তি, কোনো কোনো বিশেষ বস্তু, কোনো বিশেষ বস্তুর অন্তর্গত সাধারণ এবং অপরিহার্য গুণ। সাধারণ এবং অপরিহার্য গুণ। জাত্যার্থ হচ্ছে সাধারণ গুণ, সাধারণ ও আবশ্যিক গুণ। আবশ্যিক গুণ, সাধারণ গুণ ও আবশ্যিক গুণ। কোন পদের সাধারণ এবং আবশ্যিক গুণকে বলা হয় জাত্যার্থ। যেমন মানুষ পদের জাত্যার্থ হচ্ছে কি? বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি ইংরেজিতে বলা হয় ব্যক্তার্থ এবং জাত্যার্থ, ডেনোটেশন এবং ক্যানোটেশন। তো আমি সংক্ষেপে বলছি এখানে যে
এই দুইটার সম্পর্ক ব্যক্তার্থ এবং জাত্যার্থের সম্পর্ক বিপরীত ক্রমে। ব্যক্তার্থ ও জাত্যার্থের সম্পর্ক বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ একটা পদের যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে, আবার জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। মানে এখানে চারটে আছে, ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে, আর জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে, জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে, আবার জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। মানে দুই ধরনের আর কি। ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে, আবার জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। আবার জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। যেমন আমরা বলি মানুষ, মানুষ বলতে আমরা কি বুঝি? সব মানুষকে বুঝি। আমরা যদি এর সাথে একটা গুণ যোগ করি, MA পাস, তাহলে কি মানুষের সংখ্যা অনেক কমে যাবে। আবার যদি আমরা মনে করি MA পাস চাকুরিজীবী, তাহলে কি আরো কমে যাবে। আবার যদি যোগ করি সরকারি চাকুরি, তাহলে কি হবে? আরো কমবে। সরকারি চাকরি আরো কমবে। আমরা যদি মনে করি সরকারি প্রথম শ্রেণীর চাকরি, তাহলে কি হবে? আরো কমবে। এইভাবে কমতে কমতে অনেক কমে যাবে। যত গুণ যোগ করব সংখ্যা তত কমতে থাকবে। তাহলে আমরা দেখছি যে এখানে মানুষ বলতে জগতে সব মানুষকে বোঝাচ্ছে, কিন্তু আমরা যত মানুষের সাথে গুণ যোগ করে দেব সংখ্যা তত বাড়বে। তাহলে সংখ্যা বাড়বে, পরিমাণ কমবে, গুণ কমবে। সংখ্যা বাড়বে, গুণ কমবে, কিংবা গুণ বাড়লে সংখ্যা কমবে।
এটাই হচ্ছে নিয়ম। শব্দের আলোচনায় আমরা শব্দ শব্দ তিন ধরনের। শব্দ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, পদযোগ্য শব্দ। আরেকটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। শব্দ আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ মানে কি? যেসব শব্দ কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় ব্যবহার হতে পারে সেগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। যেমন মানুষ, মানুষ, ফুল, এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ বা পদ। সহপদযোগ্য শব্দ যেগুলো পদ নয় কিন্তু পদের সাথে ব্যবহার হয়, পদের সঙ্গে ব্যবহার হয়, নিজস্ব অর্থ নয়, যারা অর্থপূর্ণভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্যান্য পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়, কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার যোগ্যতা অর্জন করে, সেসব শব্দকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন টি টা, খানা খানি, টি টা, খানা খানি ইত্যাদি। আর পদ নিরপেক্ষ শব্দ, পদ নিরপেক্ষ শব্দ হচ্ছে যেসব শব্দের কোনো নিজস্ব অর্থ নেই, সেগুলো এককভাবে বা অন্য কোনো শব্দের সাহায্যে কোনোভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে না, সেগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। যেমন বা, বা, সি সি, হাই হাই, হাই হাই ইত্যাদি, এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। তাহলে এই তিন ধরনের শব্দের মধ্যে একমাত্র পদযোগ্য শব্দকেই বলা হয় পদ। পদযোগ্য শব্দকে বলা হয় পদ। আর পদ, একটা পদ সবসময় উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার হতে হয়। পদের প্রকারভেদ। পদের প্রকারভেদ। পদ দুই প্রকার, একটা সরল পদ আর সরল পদ ও যৌগিক পদ। সরল পদ ও যৌগিক পদ, সিম্পল এবং কম্পাউন্ড, কম্পোসাইট। কম্পোসাইট, সিম্পল টার্ম এবং কম্পোসাইট টার্ম। যে পদের একটা শব্দ থাকে, যেসব পদে একটা শব্দ থাকে তাকে বলা হয় সরল পদ। যেমন টেবিল,
গাছ, হাতি, এগুলো হচ্ছে সম্পূর্ণ সিম্পল টার্ম। কিন্তু যেসব পদে একাধিক শব্দ থাকে, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা একটা পদের নাম, কিন্তু শব্দ দুইটা আছে, এজন্য এটা হচ্ছে যৌগিক পদ। সরকারি কলেজ, সরকারি কলেজ, তাহলে কি এটাও একটা যৌগিক পদ, যেহেতু এখানে একাধিক শব্দ আছে। তো পদের আরো শ্রেণী বিভাগ আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরে আগামী ক্লাসে। আজকে এই পর্যন্তই। তাহলে আমরা আলোচনা করলাম কি, পদ নিয়ে আলোচনা করলাম। শব্দ এবং পদ, শব্দ তিন প্রকার, একটা হচ্ছে কি পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। সকল শব্দই কিন্তু পদ নয়। পদ হতে হলে তাকে অবশ্যই তার উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে হওয়ার যোগ্যতা থাকতে হবে। তারপরে আমরা পড়লাম কি পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ। ব্যক্তার্থ মানে হচ্ছে কি পদের পরিমাণের দিক, আর জাত্যার্থ মানে হচ্ছে পদের গুণের দিক। যেসব পদের ব্যক্তার্থ থাকে তাদেরকে বলা হয় ব্যক্তার্থ পদ, আর যেসব পদের জাত্যার্থ থাকে তাকে বলা হয় জাত্যার্থ পদ। পদের এই ব্যক্তার্থ এবং জাত্যার্থ বিপরীত ক্রমে কি হয়, হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। আর আলোচনা করলাম হচ্ছে পদের প্রকারভেদ। পদ হচ্ছে দুই প্রকার। প্রথমত পদ দুই প্রকার, একটা হচ্ছে সরল পদ আর একটা হচ্ছে যৌগিক পদ। সরল পদ কাকে বলে, যেসব পদে একটা মাত্র শব্দ থাকে তাকে বলা হয় সরল পদ। আর যৌগিক পদ কাকে বলে, যেসব শব্দে একাধিক শব্দ থাকে তাকে বলা হয় যৌগিক পদ। এরপরে আমরা আলোচনা করব বিশিষ্ট পদ। বিশিষ্ট পদ ও সাধারণ পদ, এটা আগামী ক্লাসে মানে আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।